কলেজে যাওয়ার নাম করে সে আন্দোলন যাইতো। ছেলে যেন গেছে গা, তাইলে আমার আল্লাহ রাখছে গা, আমার আল্লাহ লইয়া যাক। ও যে নাই এটা আমার বিশ্বাস হইতেছে না। লাশ দেখে আমি আর দুনিয়াতে নাই যে আমার ছেলে এইভাবে শুয়ে রয়েছে। আঠারো তারিখ বিকেলবেলায় সে আপনার ইয়াতে গেছে, আন্দোলনে গেছে, সেখানে আপনার পুলিশের সাথে ধস্তাধস্তি হয়েছে। তাকে আপনার পুলিশে আপনার অস্ত্র দিয়া আপনার কানের মধ্যে বাড়ি মারছে, কিন্তু সে এই জিনিসটা বাসায় এসে বলেনি যে আজকে আমি পুলিশের মার খেয়েছি। সে কেউ না বললে তার মনের মধ্যে একটা ক্ষোভ সৃষ্টি হয়েছে। আমার ঘরের মধ্যে আর তো আর দুই চারটা ছেলে নাই, তুই একাই, আমি যাই ইনকাম করি আমরা এমনি এমনি চলে যেতে পারবো। কয় না বাবা, এভাবে হয় না। আমাদের বাইরেরা সবাই সবাই ইয়ে করতেছে, আন্দোলন করতেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এটা এখন পুরো ঢাকা জুড়ে চলতেছে। তা আমি তাকে বাধা দিতাম, কিন্তু সে আমার বাধা উপেক্ষা করে সে আপনার যাইতো। আগে তো ভার্সিটিতে আপনার মাসে দুই দিন কি 3 দিন যেত, কিন্তু ইদানিং আপনার যখন ছাত্র আন্দোলন শুরু হয় তখন সে আপনার প্রতিদিনে যাইত। সে মার খেয়েছে, তারপরে সেটা আমাকে বলে নাই। 19 তারিখে তখন 4টার দিকে আপনার গাড়ি নিয়ে কালশিউরে নেওয়ার পরে দোকানের কর্মচারীকে বললো যে ভাই আমি যে আপনার আন্দোলনে যাইতেছি, আমার আব্বাকে বললেন না। কর্মচারীকে দোকানে রাইখা সে বন্ধু বান্ধবদের আপনার ফোন দিয়ে গাড়ি ওইখানে রাইখে সে আপনার বন্ধু বান্ধব নিয়ে চলে গেছে। চলে যাওয়ার পরে 10 নম্বর গেছে, যাওয়ার পরে একটা ভিডিও ফুটেজ আছে, মানে আর বন্ধু বান্ধবদেরকে আপনার এক বন্ধু আপনার বলতেছে যে আমরা সবাই আন্দোলনে যাচ্ছি, আপনারা যারা যারা যাবেন, যার যা কিছু আছে সবাই আসেন, এই আন্দোলনে অংশগ্রহণ করেন। এরকম একটা ভিডিও ফুটেজ আছে, একটা ছোট। তারপরে এরা আন্দোলনে চলে গেল। আমি যে বাসায় ভাত খাইলাম, ভাত খাইয়া শুয়ে রইলাম। আমি আপনার 7টা-8টার দিকে দোকানে যাই আর কি। তখন আমি ঘুমাই রইলাম, তারা আন্দোলনে চলে গেল, আমি তো জানি না। সেইখানে আপনার যখন আপনার 6:30 বাজে, 10 নম্বর গোলচক্কর, যখন 6:30 বাজে তখন নাকি আমার ছেলে গুলি খায়। গুলি লাগার পরে আপনার তার বন্ধুরা ওইখান থেকে সরোয়ার দিয়ে আপনার হাসপাতাল নিছে। নেওয়ার পরে ডাক্তার বললো যে সে মারা গেছে। যখন আপনার অ্যাম্বুলেন্স এখানে আইসা বিল্ডিং এর সামনে সাইড করছে, সাইড করা বিল্ডিং এর থেকে আপনার যখন অ্যাম্বুলেন্সের পিছের দরজাটা খুলা ওইখান থেকে বাইরে হলো, আমার ছেলে শুয়ে রয়েছে, আমার ছেলে হাসতেছে, কি হাসি মুখ। ছেলেরা আপনার ভিতর থেকে অ্যাম্বুলেন্স থেকে বাইরে যখন শুয়াইছে তখন লাশ দেখে আমি আর দুনিয়াতে নাই যে আমার ছেলে এইভাবে শুয়ে রয়েছে। আমার একটাই মাত্র ভাই ছিল, তো ওর সাথে মানে ভাই বোনের সম্পর্কটা আসলে যেরকম হয় সবসময় খুনসুটি করা, ঝগড়া করা, কথা কাটাকাটি, মারামারি, একসাথে রান্না করা, বা যে কোনো একটা আমার জীবনে যদি কোনো ধরনের কোনো সমস্যা হয় তো তখন তার সমাধান আমি তার কাছেই চাইতাম। ভাই বোনের যে সম্পর্কটা সেটা আসলে সবারই জানা, এটা বইলা বোঝানোর মতো না। ও যে নাই এটা আমার বিশ্বাস হইতেছে না।
আসলে আমরা দুজন একসাথে রান্না করতাম, তারপরে রান্না করতে করতে যে যার লাইফে যে 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 সমস্যা হইতাছে একজন আরেকজনের কাছে বলতাম, তারপর অ্যাডভাইস চাইতাম যে কি করা যায় না করা যায়, বা যে কোনো ধরনের সমস্যায় ও আমার সমাধান করতো সবকিছু। যেদিকে তাকাই এদিকে মনে হয় যে আমার ছেলে এন্দা ডাকে হেন্দা ডাকে। আমি তো দিনটা 24 ঘন্টাই খালি ইয়ে করে, আবারও তো অনেক দুনিয়াত বাচ্চা থাকতে মনে চায় না যে ছেলে এই জন্য গেছে গা, তাইলে আমার আল্লাহ রাখছে গা, আমার আল্লাহ লইয়া যাক। আমি আল্লাহর কাছে অনেক কই, সব কিছু হারাইছি, হারাইয়া অনেক ছেলেটাই আছিল, ছেলে কেন কথা শুনছে না। ও মারা যাওয়ার আগ অব্দি আমি কখনো টেনশন করিনি যে আমার আব্বু আম্মু আছে, মানে পরবর্তীতে তাদের কি হবে আমার কোনো মানে আমার কোনো টেনশনই ছিল না, ফাইন্যান্সিয়ালি হোক বা যেভাবেই হোক। কিন্তু ওই সবাইকে হইলো আগলায় রাখছে, আমার একটা ছোট বোন আছে, সবকিছু একদম ঠিকভাবে করে রাখছিল। কিন্তু এখন যখন দেখতেছি যে ও নাই, মানে সব পুরো দায়িত্বটাই আমার উপর, এখন আমার আসলেই টেনশন হইতেছে যে আমি কি করব ভবিষ্যতে, আমার বাবা মার ভবিষ্যৎটা কি হবে, আমি ওনাদেরকে দেখা রাখতে পারবো কি না, মানে সব ধরনের সব টেনশন এখন আমার উপর আমার মনে হয়। হ্যাঁ জানো নাই, এখন আমি সামনের দিনগুলা কেমনে কাটাই, কিভাবে আমার দিনগুলা যাইব। আমি তো রাস্তায় থাকি বেশি, আমি তো ঘরও আই না, যে আমি কেমনে কি করবো, কেমনে কি করবো। আমি তো এই যে ঈদ আইতাছে, রোজা আইতাছে, এটা আইতাছে হেটা আইতাছে, ছেলের সাথে আমি ইফতারি করছি না, ফোলারে ফামু খালি সারাক্ষণ খালি এটা ওই সারাক্ষণ মাথায় কোনো কাজ করে না, খালি পাগলের মতন খালি ঘুরি, রান্না বাড়া কি আর খাওয়া কি আর কি, দুনিয়াদারি কিছুই ভালো লাগে না। একটা অনুরোধ আপনার কাছে থাকবে যে আমাদেরকে একটা এই বৃদ্ধকালে চলার মতো একটা ভাতার ব্যবস্থা করে যাতে আপনার দেন, তাহলে মনে করেন আমরা দেখা গেল যে মেয়ে বিয়ে দিলে মেয়ে শ্বশুরবাড়িতে চলে যাবে, তারপর আমরা দুজন আছি, দুজনে মনে করেন ভাতাটা পাইলে আমরা হয়তো যেভাবে হোক আপনার ডাইল ভাত 2-4টা খায় আমাদের মরার আগ পর্যন্ত চলে যেতে পারবো। এইটাই আমাদের সরকারের কাছে আমাদের অনুরোধ। আমাদের ছেলেদেরকে যেন শহীদি মর্যাদা দেওয়া হয় এবং তাদের কবরগুলো যেন সারা জীবন এক জায়গায় যেন থাকে, সেই গ্রান্টেড যেন দিয়ে দেয়। আমার মতন এরকম মা যেত সন্তান না হারায়, এই স্বৈরাচারের কারণ হয়তো আজকাল এমন হয়েছে, নালিকার এমন হয়তো কি দেশের মধ্যে আইছে, কি আর যুদ্ধ, কি আর আন্দোলন, কি আর ইয়া। আমি তো বলি যে আমার মতন এমন কষ্ট যেতে কোনো মাই যে না পায়, যে হারাইছে সে বলতে পারবো কেমন, হ্যার ব্যথাটা হ্যাঁ কইতে পারবো, মানে তো আমি হারাইছি, আমার মতন এমন যে কেউ হয় না। আমরা যেন এই বাংলার মাটিতে তাদের বিচার দেখে আমরা যেন মরতে পারি, এইটাই আমাদের সরকারের কাছে অনুরোধ।